জানি না, এমনভাবে বলছেন যেন এগুলো হচ্ছে ভালোবাসার পরিমাপ। ভালোবাসা পরিমাপ করা গেলে সবাই তা পরিমাপ করেই বলতো। আন্দাজে বলো একটা কিছু, তোমার যা মনে হয় তাই বলো। সবাই তো দেখি তাদের প্রিয় মানুষের থেকে এটা জানতে চায়, আমিও চাইলাম, ক্ষতি কি? ভালোবাসা কি কোনো বস্তু নাকি যে তা পরিমাপ করা যাবে? আপনি আগে বলুন যে আমাকে কতটা ভালোবাসেন, তারপর আমি বলছি। ভালোবাসা পরিমাপের জন্য একটা যন্ত্র থাকা উচিত ছিল, তাহলে কে কাকে কতটা ভালোবাসে তা সহজে বোঝা যেত। এই যেমন ধরো, এখন ভেবে দেখতাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমি তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, একদম সত্যি সত্যি উত্তর দেবেন, কোনো মিথ্যা চলবে না। আমার আগে অন্য কোনো মেয়েকে ভালোবেসেছেন কখনো? প্রশ্নটা শুনেই আনান কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর কথা ঘোরানোর জন্য বলল, এসে আবার আপনি তো চলে গেছেন, তোমার সাথে আর কোনো কথাই নেই। তোমার লাইফের তুমি হওয়ার জন্য এত বড় একটা অফার করলাম আর তুমি সেটাকে ব্যবহারই করছো না, এটা কোনো কথা? আচ্ছা বাবা, সরি, আর হবে না। অপরিচিত কাউকে এত সহজে তুমি করে বলা যায় নাকি? আমি তো তাও চেষ্টা করেছি। আচ্ছা, নেক্সট টাইম আর হবে না, মনে রাখার চেষ্টা করব ব্যাপারটা। তোমার কাছে আমি এখনো অপরিচিতই থেকে গেলাম, 2 মাসের বেশি পার হয়ে গেছে। এই সময়টাকে তোমার এতটা অল্প মনে হয় পরিচিত হওয়ার জন্য, আর আমি তোমার স্বামী। আরে আমি তা বলিনি, কথাটা আমি কিভাবে বললাম আর আপনি কিভাবে নিলেন? তাহলে কি বললে মাত্র? তুমি বললে না যে অপরিচিত, আর আবার আপনি? আমি ওভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি চেষ্টা করব মনে রাখার, আর হবে না, দেখবেন। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাও। হুম। তারপর তাদের নীরবতায় যেন জানান দিচ্ছিল দুজনের প্রতি দুজনের ভালোবাসার। কালো শাড়িতে রাজিতাকে আজ অনেক সুন্দর লাগছে। আনার নিজে রাজিতার জন্য কালো শাড়িটা কিনে দিয়েছে। সেদিন নাকি কালো শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছিল, তাই আজও রাজিতাকে কালো শাড়ি পরতে বলেছিল। আনানের কথা তো আর রাজিতা ফেলতে পারে না। পার্লার থেকে লোক আনতে চেয়েছিল রাজিতাকে সাজানোর জন্য, কিন্তু রাজিতা বলেছে যে ও সিমলা ভাবির কাছেই সাজবে, উনি অনেক সুন্দর সাজাতে পারেন। সন্ধ্যা থেকেই লোকজন আসতে শুরু করেছে। রাজিতা আর আনানের জন্য বর আসন আর কনে আসন করা হয়েছে। আনানের সেখানে বসে থাকতে বিরক্ত লাগছিল। রাজিতা তখনও আসেনি। রাজিতা পৌঁছাতেই সবাই ওর দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। সেজে গুজে অনেক সুন্দর লাগছে রাজিতাকে। আনান যেন ওর দিক থেকে চোখ ফেরাতে পারছে না। ওর ফ্রেন্ডসরা ওর পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল সবাই। রাজিতাকে দেখতে পেয়েই আনানকে উদ্দেশ্য করে বলে উঠল, এই কি তোর সেই হুড়পড়ি যাকে দেখতে আসার জন্য আমাদের ফোন করে করে মাথা কাচ্ছিলি? তাই তো বলি, আন্নান আমাদের এত রিকোয়েস্ট কেন করছে? এমন বউকে না দেখিয়ে তোর শান্তি হচ্ছিল না, তাই না? ওদের কথায় আনানের চমক ভাঙল। রাজিতার থেকেই চোখ ফিরিয়ে নিয়ে বলল, কিসব বলছিস তোরা? বিয়েতে কোনো প্রোগ্রাম করতে পারিনি বলে তোদের জন্যই প্রোগ্রাম রাখলাম, আর এখন তোরা এমনভাবে বলছিস? এত আদর করলাম আসার জন্য, যেন তোরা না বলতে পারিস যে আমার বউ দেখিস নে। আর তোরা? দোস্ত, এসব বাদ দে। তার আগে বল যে তুই এই মেয়েকে কোথায় পেলি? এর কোনো ছোট বোন টোন আছে নাকি? তাহলে আমরাও একটু চান্স নিতাম আর কি। যে মেয়ে এত সুন্দর, তার বোন থাকলে সেও নিশ্চয়ই সুন্দরী হবে। তোরা এবার একটু চুপ থাকবি। খুব তো আমার বউ দেখার জন্য পাগল হয়েছিলে, এবার দেখ, তবে বেশি দেখবি না, নজর লেগে যাবে। নজর যেন না লাগে তার জন্য কি তুই আগে থেকেই কালো শাড়ি পরিয়ে রেখেছিস নাকি? ওই যে দেখিস না, গ্রামে ছোট বাচ্চাদের কালো টিপ দেয় যাতে নজর না লাগে। বলেই সবগুলো হেসে উঠল। আনানের মা রাজিতাকে এনে আনানের পাশে বসিয়ে দিল। দুজনকে অনেক সুন্দর বানিয়েছে। আনান কালো রঙের একটা শেরওয়ানি পরেছে। রাজিতা আনানের পাশে বসতেই আনানের এক ফ্রেন্ড বলে উঠল, ভাবির কি ছোট কোনো বোন আছে? না মানে পরিচিত হতাম আর কি। রাজিতা কিছু বলার আগেই আনানের আর এক ফ্রেন্ড বলে উঠল, আরে ভাই, সরাসরি এভাবেই কেউ জিজ্ঞাসা করে? ভাবি, ওর কথায় কিছু মনে করবেন না, ওর মাথার একটা তার আসলে সেরা আছে তো। আপনি এটা বলুন যে আপনারা কয় ভাই বোন, আর আপনি কত নাম্বার? এর মধ্যেই রাজিতার ফ্রেন্ডরাও ওখানে চলে এসেছে। রাজিতার চাচার বাসা থেকেও সবাই চলে এসেছে, শুধু রিমি আসেনি। সবাই আশেপাশেই আছে। রাজিতা খুব অস্বস্তি বোধ করছে। চারপাশে এত লোকজন, অথচ ও পুতুলের মতো বসে আছে। সবাই এসে ছবি তোলায় ব্যস্ত।
রাজিতাকে চুপ থাকতে দেখে আনানের প্রথম বন্ধুটি বলল, ভাবি কি আমাদের সাথে কথা বলবে না নাকি? নাকি আনান আগেই মানা করে দিয়েছে যে আমার বন্ধুরা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা বলবে না? কথাটা শুনেই রাজিতা আমতা আমতা করে বলতে লাগলো, আরে না, তেমন কিছু না। আসলে আমি একাই, আমার আর কোনো ভাই বোন নেই। ঠিক সেই মুহূর্তে সেখানে আনানের মামাতো বোন রুকমা এসে উপস্থিত। রাজিতার কথা শুনে আনানের বন্ধুরা কিছু বলতে যাবে তার আগেই রুকমা বলল, আসলে আমাদের ভাবি সাহেবা এতিম, তার মা বাবা নেই, ভাই বোন কোথা থেকে আসবে? আনানের এক ফ্রেন্ড রুকমাকে উদ্দেশ্য করে বলল, আপনি আনানের বোন? না মানে ওর বউকে যেহেতু ভাবি বললেন সেহেতু বোনই হবেন। ওর কথা শুনে আনানের আর এক ফ্রেন্ড বলে উঠল, আরে আনানের বোন আসবে কোথা থেকে? তুই জানিস না ও একাই? ওদের কথা শুনে রুকমা হেসে বলল, আমি আনান ভাইয়ের বোন, তবে আপন নয়, মামাতো বোন। সরি, আপনাদের কথার মাঝে ইন্টারফেয়ার করলাম, কিছু মনে করবেন না। আরে না, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আনানের মামাতো বোন মানে তো আমাদেরও মামাতো বোন। কথাটা বলে আনানের প্রথম ফ্রেন্ডটা রুকমার সাথে গল্প জুড়ে দিল। ওদের কথা বলার ফাঁকে আনান রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি তো দেখছি আজ আমাকে বেহায়া বানিয়ে ছাড়বে। মানে? এত সুন্দর কেন লাগছে? আমি তো চোখ ফেরাতেই পারছি না। কেউ খেয়াল করলে নির্ঘাত আমাকে বউ পাগল, আর না হলে বেহায়া বানিয়ে ছাড়বে। আনানের কথা শুনে রাজিতা আনানের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনাকেও তো কম সুন্দর লাগছে না। বলেই লজ্জায় চোখটা নামিয়ে নিল। রাজিতার মুখে আনানি প্রথম প্রশংসা শুনে ভীষণ খুশি হলো। তবে ওর মুখে আবার আপনি শুনে আনান একটু অভিমানী সুরে বলল, আবার? ও সরি, আবার ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমরা এখন উঠলেই তো পারি। আমার ফ্রেন্ডরাও চলে এসেছে, আর সবাই এসে গেছে। সবার সাথে একটু কথাবার্তা বলি। এমন সংসেজে বসে থাকতে ভালো লাগছে না। কেন? আমার পাশে বসে থাকতে তোমার বিরক্ত লাগছে? নাকি সবার সাথে কথা না বলতে পেরে খারাপ লাগছে? আমি পাশে আছি, অথচ তুমি অন্য সবার কথা চিন্তা করছো। মা যে কেন এসব ঢং করতে গিয়েছিল, আমার কথা শুনলে তো? সে যা বলবে তাই। সে তোমার শখ পূরণ করতে নাকি এসব করেছে। কি সাদামাটাভাবে তোমার বিয়ে হয়েছে। তোমার কথা স্বপ্ন ছিল বিয়ে নেই, এবার পূরণ করো সব। না, আমি বলছিলাম যে সবার সাথে একটু কথা বলে আসতাম। আমি তো জানতামই না যে মা আমার জন্য এত কিছু করেছে। তাহলে আমি আগেই মানা করে দিতাম। বিরক্ত লাগছে একদম। আচ্ছা, যা হওয়ার হয়েছে বাদ দাও, সব এদিকে আসছে। চুপচাপ নতুন বউয়ের মতো বসে থাকো, কোনো কথা বলতে হবে না, সবাই দেখছে। ওদের দুজনের মাঝখান থেকে হঠাৎ শিমলা ভাবি এসে বলে, দেবরজি, আশেপাশে আরো লোকজন আছে, এখনো তো গল্প না করলেও চলবে। আপনাদের পার্সোনাল গল্পগুলো আমাদের না শোনালেও চলবে। কথাগুলো শুনে রাজিতা আর আনান দুজনেই খুব লজ্জা পেয়ে গেল। শিমলা ভাবির সাথে আনান তেমন একটা কথা বলে না। সত্যি বলতে আনান সবার সাথে একটু কমই কথা বলে। এরপর শিমলা ভাবি রাজিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার ভাইকে বলেছি তোমাদের রুমটা সাজানোর ব্যবস্থা করতে। সেদিন তো আনান কিছু করতে দেয়নি, তাই আজ আনানকে না জানিয়ে তোমাদের সারপ্রাইজের ব্যবস্থা করেছি। তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম, হাজার হোক আমার যা তুমি। বলেই হাসতে হাসতে ওখান থেকে চলে গেল শিমলা ভাবি। রাজিতা লজ্জায় চোখ একদম মাটির দিকে দিয়ে রেখেছে। শিমলা ভাবি কী বলল তা জিজ্ঞেস করতে যাবে, তখন আনানের ফ্রেন্ড এসে পড়ল। সবার ছবি তোলার ছিরিক দেখে আনান আর রাজিতা দুজনেই অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজিতা একটু ছুট পেতেই লোকজন কম আছে এমন একটা জায়গায় গিয়ে প্রাণ ভরে শ্বাস নিতে লাগলো। হঠাৎ ও দেখলো যে নিশাত কারোর সাথে ফোনে কথা বলছে। সুভার ব্যাপারে জিজ্ঞেস করার এটাই উপযুক্ত সময়। মনে মনে এটা ভেবে নিশাতের দিকে এগিয়ে গেল রাজিতা। তারপর নিশাতের ফোনে কথা বলা শেষ করতে আশেপাশে দেখে নিয়ে রাজিতা নিশাতকে বলল, ভাইয়া কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? কখন আসলেন? জি ভালো, তুমি? আর দিনকাল ভালোই যাচ্ছে, অনেকক্ষণ হলো এসেছি। তুমি একবারে এতগুলো প্রশ্ন করছো? অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছি, সরি। আমিও ভালো আছি। আচ্ছা, নীলাপুর সাথে দেখা হয়েছে? ও বাসার সবার সাথে দেখা হয়েছে? সবাই ওদিকটাই আছে।
কথা হয়েছে তোমার আপুর সাথে, বাকি সবার সাথেও কথা হয়েছে। রিমি আসেনি মনে হয়। নীলা বললো যে ও নাকি অসুস্থ, বেচারি একটু মজা করবে। আর তোমার দেখা হয়েছে সবার সাথে? হুম, আমিও দেখা করেছি। আচ্ছা ভাইয়া, কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো, কি জানতে চাও? আপনার গার্লফ্রেন্ড কিভাবে মারা গিয়েছিল? না মানে, আমার জানার খুব ইচ্ছে। এই বয়সে অবশ্য কোনো কারণ ছাড়া মারা যায় নাকি? ঘটনাটা জানার আগ্রহ থেকে বলছি, প্লিজ কিছু মনে করবেন না। গার্লফ্রেন্ড আমার? তাও আবার মারা গিয়েছে? তুমি এসব কি বলছো? আমার তো কখনো কারোর সাথে রিলেশনই ছিল না। কলেজে থাকতে একটা মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হয়েছিলাম। তারপরে ভয়ে আর কাউকে প্রপোজই করি নাই। সেখানে রিলেশন? তাহলে সুভা? রাজিতার কথা শেষ হতে না হতেই নিশাদ নীলাকে দেখতে পেয়ে বলে উঠল, আরে তুমি এখানে আসো, রাজিতাও এখানেই আসছে। তোমার কথাই বলছিলাম। কোথায় ছিলে এতক্ষণ? আমিও তো একটু আগেই দেখলাম সবার সাথে নেই। নীলা হাসি মুখে নিশাদের কথার উত্তর দিলেও রাজিতার সামনে এসে থমথমে মুখে বলল, তুই এখানে কি করছিস? একদম কোনো খিচুড়ি পাকানোর চেষ্টা করবি না, ওর থেকে দূরে দূরে থাকবি। পরের কথাগুলো রাজিতার কানের কাছে মুখ নিয়ে বলল নীলা, যেন নিশাদ শুনতে না পায়। নিশাদের সাথে ওই বিয়ের ব্যাপারে হেল্প করেছে, অথচ নীলা এখন ওকেই সন্দেহ করছে। আজীব দুনিয়া, কারো ভালো করতে নেই, সবাই ভুল বোঝে, ভাবতে থাকে রাজিতা। তারপর রাজিতা কিছু বলার আগেই নিশাদ বলল, কিছু না, আমি এখানেই ছিলাম আর রাজিতাও এই দিকে আসলো, তাই দেখা হয়ে গেল। চলো ওই দিকটাই যাই। বলে ওরা ওখান থেকে চলে গেল। নীলার কথাগুলো শুনেই রাজিতা বুঝে গেল যে নীলা কি বোঝাতে চাইছে। একটা কথা কিছুতেই রাজিতার মাথায় ঢুকছে না যে নিশাদের যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে তাহলে সুভাকে। আনান কি ওকে মিথ্যা বলেছে? কিন্তু আনান ওকে মিথ্যা কেন বলবে? অন্যদিকে নিশাদের এক্স থেকে থাকলেও সেটা স্বীকার করতে সমস্যা কোথায়? বরং লুকিয়ে রাখলেই তো সমস্যা। রাজিতাকে আনমোনা দেখে আনান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তোমার মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন? ক্ষুধা পেয়েছে? চলো কিছু খেয়ে নেবে। রাজিতা অতগুলো লোকজনের সামনে থেকে আনানকে কিছু আড়ালে নিয়ে যেতে চাইল। আনান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? সবাই দেখছে। বলেই সবার দিকে হাসি মুখে তাকালো। রাজিতা বুঝতে পারলো যে এই শুভার রহস্য জানার জন্য পাগলের মতন ব্যবহার করছে। এই শুভার কথা যখনই ওঠে তখনই রাজিতা অন্যমনস্ক হয়ে যায়। নিশাদের গার্লফ্রেন্ড না হলে কে এই শুভা? রাজিতাকে ব্যাপারটা জানতেই হবে, নাইলে ওর শান্তি নেই। রুমে ঢুকেই আনানের চক্ষু তো চড়ক গাছ। রুমটা ফুল দিয়ে পুরো ভর্তি করে রেখেছে। আনান অবশ্য বাইরে বিরক্তি প্রকাশ করলো, মনে মনে খুশি হলো। রাজিতার মাথায় একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে যে কে এই শুভা? সারাদিনের ক্লান্তি আর সন্ধ্যা থেকেই লোকজনের ভিড়ে রাজিতার মাথা ব্যথা হয়ে গেছে। আনানেরও একই অবস্থা। বাসায় এসে আগে দুজনে ফ্রেশ হয়ে নিল। আনান রাজিতাকে বলল, মাথা ব্যথার কোনো ওষুধ খাবে? খুব বেশি খারাপ লাগছে? এই ফুলগুলো দেখে মনে হয় তোমার আরো বেশি বিরক্ত লাগছে। অসুস্থতায় ভালো জিনিসও খারাপ লাগে। আচ্ছা ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। রাজিতা একটু অসুস্থ বোধ করলেও ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে তার। আনানকে উদ্দেশ্য করে বলল, আরে না, এখন একটু ভালো লাগছে। আসলে আপনাকে সরি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। যা বলার কাল বলো, এখন একটু রেস্ট নাও। রাজিতা আনানের বুকে মাথা গুঁজে বলল, না, আমাকে এক্ষুনি জানতে হবে সুভাকে। বলছি তো, নিষেধের এক্স ছিল, মারা গিয়েছে। আচ্ছা তুমি শুভা নিয়ে পড়ে আছো কেন? কারণ নিষেধ ভাইয়া বলেছে যে তার তো কোনো এক্সই ছিল না, উনি নাকি কখনো কোনো সম্পর্কই জড়ায়নি। আমি কার কথা বিশ্বাস করব বলো? তাই বলে তুমি আমাকে অবিশ্বাস করছো? অবভিয়াসলি নিষাদ মিথ্যে বলছে। নীলাকে হয়তো এটাই বলেছে যে ওর কখনো কারোর সাথে রিলেশন ছিল না। সেখানে তোমাকে যদি ওর এক্সের কথা বলে তাহলে নীলাও ব্যাপারটা জেনে যাবে, আর এই ভয়েই ও মিথ্যে বলেছে। সরি, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আমি তো উল্টো তোমাকে অবিশ্বাস করেছিলাম। ইটস ওকে, নেক্সট টাইম আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হবে না। ওকে, এবার কথা না বলে চুপচাপ ঘুমানো ট্রাই করো, দেখবে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে।
রাজিতা বলে আনানকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। ও শুধু শুধু আনানকে ভুল বুঝছিল। নিশাদ নীলার জন্য কি মিথ্যা বলেছে ভেবে একটু খারাপ লাগলো। এত বড় একটা সত্যি নীলার থেকে না লুকালেও পারতো, বলে দিলে কি এমন ক্ষতি হতো? একদিন না একদিন তো নীলা জেনেই যেত, তখন কি হবে? ভাগ্যের শুভা বেচারি বেঁচে নেই, নাইলে নীলার হাতে পড়লে খবর ছিল। কথাগুলো ভাবতে ভাবতে শিউরে ওঠে রাজিতা। পুরো ছুটির দিন রাজিতা আর আনান বাসাতেই ছিল। অন্যান্য ছুটির দিনে একটু বাইরে বের হয়, নইলে রাজিতার চাচার বাসা থেকে ঘুরে আসে। কিন্তু রাজিতার শরীরটা বেশি ভালো না থাকায় এই ছুটিটা বাসাতেই কাটিয়েছে। রাজিতার প্রতি আনানের কেয়ার দেখে আনানের মা বাবা ভীষণ খুশি হয়েছেন। ওনারা তো ভয়ে ছিলেন যে ওনাদের পছন্দ মতো মেয়েকে আনানের পছন্দ হবে কিনা, কিন্তু এখন দুজনকে দেখে ওনারা খুব খুশি। রাজিতা ক্লাসে ঢুকতেই মালিহা ওদেরকে এগিয়ে এসে বলল, এত দেরি হলো কেন? আমি তো তোকে খুঁজছিলাম। রাজিতা ব্যাগটা নামিয়ে বসতে বসতে বলল, কই দেরি হয়েছে? ঠিক সময় তো এসেছি। আর তুই হঠাৎ আমাকে কেন খুঁজছিস? মালিহা ওর পাশে বসতে বসতে বলল, আরে তুই সুভার সম্পর্কে জানতে চেয়েছিলি না? আমি আপুর থেকে শুনেছি, হোয়াট এ ট্র্যাজেডি। মানে? উনি সুইসাইড করেছিলেন, তাও আবার আমাদের ভার্সিটিতে, সবার সামনে ছাদ থেকে ঝাঁপ। ঘটনাটা কল্পনা করতেই গা শিউরে ওঠে। এমন ঝাপসা না রেখে সোজাসাপটা বল, কিভাবে কি হয়েছিল আর সুইসাইড কেন করেছিল তা জানিস? আমার আপু যতটুকু বলল তাই তোকে বলছি। শোন, শুভা আমাদের 3 বছরের সিনিয়র হবে হয়তো। আমাদের ভর্তি 2 বছর আগের ঘটনা। আরে ঘটনাটা কি আগে সেটা বল। কবেকার ঘটনা সেটা পরে শুনলে হবে, আসল ঘটনাটা আগে বল। আরে বাবা সবুর কর, বলছি তো নাকি। শুভা আপু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল, তবে কারোর সাথে তেমন মিশতো না, বন্ধু বান্ধব বেশি ছিল না, আর তেমন কেউ ওনাকে চিনতও না। পড়াশোনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো। মাহিয়া সুইসাইড কেন করেছিল সেটা বলবি আগে। আরে ভাই বলছি, কথার মাঝে এত ফোড়ন কাটলে কথা শেষ হবে কি করে? আচ্ছা বল তারপর। উনি তখন সবেমাত্র সেকেন্ড ইয়ারে উঠেছে। রোজকারের মতো সেদিনও সবার সাথে স্বাভাবিকভাবে ক্লাস করেছে। ক্লাস শেষে যেখানে ওনার বাসে যাওয়ার কথা, সেখানে ছাদে কেন গিয়েছিল কেউ জানতো না। ওনার তেমন বন্ধু বান্ধবী না থাকায় কেউ তেমন খেয়ালও করেনি। হঠাৎ ছাদ থেকে কিছু একটা ঝুপ করে পড়ার আওয়াজ পেয়ে সবাই নিচে ছুটে আসে। 1 জন 2 জন করে পুরো ভার্সিটির মানুষ জমা হতে থাকে। 7 তলার উপর থেকে পড়ে মুখটা সাথে সাথে থেতলে যায়। মৃত্যুও সাথে সাথেই হয়। এটুকু বলেই মালিহা চুপ হয়ে যায়। রাজিতার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। একটা অচেনা মেয়ের জন্য ওর চোখ থেকে কেন পানি পড়লো তা রাজিতা বুঝতে পারে না। রাজিতা চোখের পানিটুকু মুছে বলল, আইনস্টাইন তার আপেক্ষিকতার সূত্রে ঠিকই বলেছে, কোনো কোনো সময় আধা ঘন্টাকেও বছর মনে হয়, আবার কোনো কোনো সময় সারা দিনটাকে কয়েক মিনিট মনে হয়। এখন রাজিতার কাছে প্রতিটা মিনিট এক একটা ঘন্টার মতন লাগছে, সময় যেন কাটছে না। স্যার ক্লাস থেকে যেতে না যেতেই রাজিতা মালিহাকে ক্লাসের বাইরে বারান্দার এক সাইডে নিয়ে যেতে যেতে বলল, এইবার পুরো ঘটনাটা সুন্দর করে বল। তারপর কি হলো? কেনই বা শুভা সুইসাইড করেছিল? মালিহা রাজিতার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই শুভাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? মেয়েটা তোর কে হয়? আরে আমার কেউ নয়, তবে শুনেছি যে মেয়েটা নাকি আমার মতো দেখতে, তাই তার সম্পর্কে জানার আমার এত আগ্রহ। এইবার বাকি ঘটনাটা বল। ক্লাস শেষ হতে না হতেই ওদের দুজনকে বাইরে আসতে দেখে নেহা ওখানে চলে এসেছে। নেহা মালিহা আর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, কি রে, তোরা ক্লাস শেষ হতে না হতেই এভাবে হুড়মুড় করে বেরিয়ে এলি কেন? তখন দেখছি যে তোরা কি নিয়ে যেন ফুসুর ফাসুর করছিস। কি হয়েছে আমাকেও বল, আমিও একটু শুনি। শুভা নামের একটা আপুর গল্প করছি, আমাদের ক্যাম্পাসেই পড়তো, সুইসাইড করেছিল। দেখতে নাকি রাজিতার মতো ছিল, যদিও আমি জানি না। নেহা এটুকু চিন্তা করেই রাজিতাকে উদ্দেশ্য করে বলল, রাজিতা, তুই ফার্স্ট ইয়ারে থাকতে আমাকে একদিন বলেছিলি না যে তোকে কেউ শুভা বলে ডেকেছিল?
রাজিতার তখন মনে হলো যে সে কোথায় শুভা নামটা শুনেছিল। ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পরেই একটা মেয়ে ওকে শুভা বলেছিল। সেদিন ও এসে ঘটনাটা নেহাকে বলেছিল। সেই মেয়েটা এটাও বলেছিল যে রাজিতাকে নাকি ওই শুভা মেয়েটার মতোই দেখতে, তাই ভুল করে ডেকে ফেলেছে। সেদিন রাজিতা কিছু না বুঝতে পারলেও আজ বুঝতে পারলো যে তার মানে আনান ঠিকই বলেছে, শুভা মেয়েটা কিছুটা রাজিতার মতো দেখতে ছিল। আর এটাও সত্যি যে মেয়েটা মারা গিয়েছে। কিন্তু আনান ওকে পুরো ঘটনাটা কেন জানায়নি? তাকে ঘটনাটা ও নিজেও জানে না। তবে বন্ধুর জিএফের এত বড় ঘটনা তো ওর জানার কথা, নাও জানতে পারে। নিশাদ তো এখন স্বীকারই করছে না যে ওর গার্লফ্রেন্ড ছিল। সে আবার তার মারা যাওয়ার ব্যাপারে এত ডিটেইলস আনানকে জানিয়েছে বলে মনে হয় না। হয়তো শুধু এইটুকু জানিয়েছে যে মারা গেছে। আর আনান তো কারো সম্পর্কে জানতে অত আগ্রহী বলেও মনে হয় না। রাজিতাকে চুপ থাকতে দেখে নেহা আবারও বলল, কিরে, মনে নেই তোর? আমার কিন্তু স্পষ্ট মনে আছে, তুই আমাকে বলেছিলি। তা উনি কিভাবে মারা গিয়েছেন? এইবার মনে পড়েছে। আচ্ছা মালিহা বল, তারপর কি হলো? লাশটা ছাদ থেকে পড়তে দেখে কয়েকজন ছুটে ছাদে চলে গেল, কেউ ওখানে আছে কিনা তা দেখার জন্য। কিন্তু ছাদে অন্য কেউ ছিল না, আর ছাদ ছাড়া অন্য কোনো তলা থেকে পড়ার কোনো চান্সও ছিল না, কারণ সব তলাতে স্টুডেন্ট ছিল। তারপর পুলিশ আসলো, ওর পরিবার আসলো, লাশ নিয়ে চলে গেল। পুরো ভার্সিটিতে কয়েকদিন একটা থমথমে পরিবেশ বিরাজ করতে লাগলো। ওর পরিবারে কে কে ছিল জানিস তুই? পত্রিকাতে ছাপানো হয়েছিল, আর এমনি খবরেও দেখানো হয়েছিল ঘটনা। তুই নেটে সার্চ করলেই পেয়ে যাবি। ওর আর কোনো ভাই বোন ছিল না। মা মনে হয় একজন ডাক্তার, আর বাবা কোনো একটা ব্যাংকের ম্যানেজার ছিল। আমার সঠিক মনে নেই। শুভা ওনাদের একমাত্র মেয়ে ছিল। একমাত্র মেয়েকে হারিয়ে ওনারা পাগলের মতো হয়ে গিয়েছিল। তার মানে কি উনি আত্মহত্যাই করেছিল? কিন্তু আত্মহত্যাই বা কেন করলো তা জানি না, কিন্তু কারোর সাথে ওনার তো শত্রুতাও ছিল না যে হত্যা করবে। সবাই বলা বলি করছিল যে বয়ফ্রেন্ডের সাথে রাগ করে নাকি সুইসাইড করেছিল, কিন্তু ওনার বয়ফ্রেন্ড আদেও ছিল কিনা সেটাই কেউ জানতো না। আসল কথা, ওনার মৃত্যুটা একটা রহস্যই থেকে গিয়েছিল। সুইসাইড নাকি মার্ডার কেউ বলতে পারছিল না। ফরেন্সিক রিপোর্টেও তেমন কোনো তথ্য পাওয়া গিয়েছিল না বললে শেষে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু কিন্তু কি? কিছুদিন পর একইভাবে আরেকটা লাশ পাওয়া যায়, তবে সেটা ছিল একটা ছেলের লাশ। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে লাশটা ছিল শুভা আপুর এক ক্লাসমেটের। আর রাতে গার্ড দেওয়া অবস্থায় ক্যাম্পাসে সিকিউরিটি গার্ড লাশটা দেখতে পান। তার মানে ওই ছেলেটাও সেমভাবে খুন হয়েছিল? সেটাও কেউ বলতে পারেনি, কারণ রাতে তো পুরো ক্যাম্পাস বন্ধ থাকে। আর অত রাতে ছেলেটা ছাদে কিভাবে আর কেন গিয়েছিল তা কেউ জানতো না, আর সেটা কেউ বুঝতেও পারেনি। সবাই ধারণা করছিল যে ওই ছেলেটাই হয়তো শুভার বয়ফ্রেন্ড ছিল। নিজের প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেও সেমভাবে আত্মহত্যা করে নেয়। ওই মৃত্যুটা নিয়েও কোনো তদন্ত হয়নি? হয়েছিল, তবে ওগুলো ভার্সিটির অভ্যন্তরীণ ব্যাপার। সুইসাইড না বললে মার্ডার বললে বিভিন্ন ঝামেলায় পড়তে হতো কর্তৃপক্ষকে। এমনিতেও দুইটা সুইসাইডের কেসে অনেকদিন অনেক ঝামেলা চলেছিল ক্যাম্পাসে। ক্যাম্পাসের মধ্যে এভাবে লাশ পাওয়া, নিশ্চয়ই কোনো রহস্য ছিল এতে। সেটা পরে ধামাচাপা দিয়ে দেয়। আপুর কথা এগুলো, আমি বুঝি না এসব কিছু। আসলে কি ওনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল? তোকে এসব নিয়ে ইনভেস্টিগেশন না করলেও চলবে। বুঝাই তো যাচ্ছি, লাভ প্রবলেম। একজনের ভালোবাসায় অন্যজনের জীবনদান, কি ভালোবাসা! রাজিতা ওদের সাথে একমত হতে পারল না, কারণ ও জানে যে ওই ছেলেটা ওর বয়ফ্রেন্ড ছিল না। ওর বয়ফ্রেন্ড তো ছিল নিশাদ। তার মানে দুটোই কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না হয়তো। রাজিতার ভাবনায় ছেদ করে নেহা বলল, আরে স্যার, অলরেডি ক্লাসে চলে গেছে, আর আমরা এখানে গল্পে মেতে আছি। তাড়াতাড়ি চল, আনন্দ স্যারের ক্লাস এখন। রাজিতা ওদের সাথে তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। এই নিয়ে আজ আনান নির্ঘাত ওকে জিজ্ঞাসাবাদ করবে যে ক্লাস বাদ দিয়ে কোথায় ছিল। শেষমেশ শেষে ওর ক্লাসেই দেরি হয়ে গেল।
ক্লাস শেষে আনান রাজিতাকে ওর রুমে যাওয়ার জন্য ইশারা করে চলে গেল। রাজিতা বুঝতে পারলো যে ক্লাস দেরি করে ঢোকার জন্য নিশ্চয়ই লেকচার দেবে, কিন্তু আনানের অফিস রুমে নিশাদকে দেখে রাজিতা অবাক হয়ে গেল। সালাম দিয়ে নিশাদের পাশের চেয়ারটায় বসতে বসতে রাজিতা বলল, আপনি এখানে কি মনে করে? সব ঠিকঠাক আছে তো? নিশাদ একটু ইতস্তত বোধ করে বলল, সরি এইভাবে ভার্সিটিতে এসে তোমাকে বিরক্ত করার জন্য। আসলে তোমাকে কিছু কথা বলার জন্য এসেছি। সেদিন তোমাকে মিথ্যা বলার পর থেকে আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে সত্যিটা জানানো দরকার। আরে ভাইয়া, সমস্যা নেই। আপনার বন্ধু আমাকে সবটা বলেছে। আপনি নির্ভয়ে থাকবেন। আমি আপনি আর নীলাপুর মধ্যে কোনো দেয়াল তৈরি হতে দিব না। আমি জানি তুমি বলবে না, আসলে আমি নীলাকে বলতাম, কিন্তু ফার্স্টেই ইমপ্রেস বাড়ানোর জন্য মিথ্যা বলে ফেলেছিলাম তাই। আচ্ছা, সমস্যা নেই। তবে আমি শুধু একটা কথাই জানতে চাই, বলবেন কি? আনান এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল, এবার মুখ খুলল। রাজিতা, তোমাকে বলেছি না কারো পার্সোনাল ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না। শুভা মারা গিয়েছে অনেক বছর হলো। তুমি বারবার সেই নামটা নিলে নিষেধের পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠবে। তুমি বোঝো না কিছু? পুরনো ক্ষতে আঘাত করতে নেই। আমি তো শুধু এটা জানতে চাচ্ছিলাম যে শুভা আপু সুইসাইড করেছিল নাকি মার্ডার। তুমি সব জানলে কি করে? কোন সব? এই যে শুভা কিভাবে মারা গেছিল। আমি তো কিচ্ছু বলিনি এখনো। আমি তো শুধু জানতে চেয়েছি। কেন, আপনি জানেন নাকি? আনান এবার আমতা আমতা করে বলল, আমি জানবো কি করে? নিষেধ এই ব্যাপারে আমাকে কিছু জানায়নি। ও শুধু বলেছিল যে ওর গার্লফ্রেন্ড শুভা মারা গিয়েছে, এই। নিশাদ এবার ওদের দুজনকে লক্ষ্য করে বলল, তোরা একটু চুপ করতো। আর রাজিতা, আমি নিজেও জানি না যে সেটা সুইসাইড ছিল নাকি মার্ডার। তবে ওর মৃত্যুতে আমি অনেকই ভেঙে পড়েছিলাম। সো আশা করি এই নিয়ে তুমি আর কখনো কোনো কথা তুলবে না। আনানকেও জিজ্ঞাসা করবে না, ও এই ব্যাপারে কিছু জানে না। আরেকটা কথা, নীলা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। তারপর আরও কিছুক্ষণ গল্প করে রাজিতা ক্লাসে চলে গেল। এরপরে ওর আরও একটা ক্লাস আছে। আনানের আজকের মতন ক্লাস নেওয়া শেষ, তাই ও বসে বসে নিশাদের সাথে গল্প করতে লাগলো। নিশাদ আজ অফিস থেকে ছুটি নিয়ে এখানে এসেছে। রাজিতা বের হয়ে যেতেই নিশাদ আনানকে বলতে লাগলো, তুই রাজিতার থেকে ব্যাপারটা লুকাচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না এই বিষয়টা নিয়ে কি পরিমাণ ঘাটাঘাটি করছে? সবটা জেনে গেলে তোকেই ভুল বুঝবে। সময় থাকতে সবটা ওকে জানিয়ে দে, এখনো দেরি হয়নি, পরে পস্তাতে হবে। নিশাদের কথা শুনে আনান বলল, আমি তো ওকে এর আগে অনেকবার জানাতে চেয়েছি, কিন্তু সামনে গেলে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। মনে হয় রাজিতার সবটা জানতে পারলে আমাকে ভুল বুঝবে। ও কেন তোকে ভুল বুঝবে? তুই কাউকে ভালোবাসতি আর সে মারা গেছে, এতে তোর দোষটা কোথায়? আমি কাউকে ভালোবাসতাম, এটা দোষের নয়। হয়তো সে মারা গেছে, এটাও দোষের নয়। কিন্তু কে? সমস্যা তো একটাই, ওদের দুজনের চেহারায় অনেকটা মিল আছে। আরে এতে প্রবলেমটা কোথায়? বুঝিয়ে বলবি আমাকে? তুই কিছুতেই বুঝতে পারছিস না? শুভা দেখতে রাজিতার মতো ছিল, আর আমি শুভাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। এটা রাজিতা শুনে কি অতি সহজে মেনে নেবে ভেবেছিস? ওইটা ভেবে বসে থাকবে যে শুভার মতো দেখতে বলেই আমি ওকে ভালোবেসেছে। সত্যিই কি তাই? না মানে সুবাহার মতো দেখতে বলে কি তুই রাজিয়াকে বিয়ে করছিস? নিশাদ, আর কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস যে রাজিয়াকে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছে। তারপরও তুই এটা কিভাবে বলতে পারলি? তুই আমার কাছে লুকাবি? সত্যি চাপা রাখতে হয় না, কারণ তা নিজেই পথ খুঁজে নিয়ে একদিন না একদিন বেরিয়ে আসবেই। আমি মানছি যে পা নষ্ট হওয়ার নাটকটা আমি রাজিয়াকে পাওয়ার জন্যই করেছিলাম। হ্যাঁ, তবে শুভার মতো দেখতে জন্যই আমি ওকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। কিন্তু বিশ্বাস কর, এই কয়দিনে আমি রাজিতাকে ভালোবেসে ফেলেছি। শুভার মতো দেখতে বলে নয়, আমি রাজিতাকেই ভালোবেসে ফেলেছি। ও যখন আমার পাশে থাকে তখন মনে হয় পুরো পৃথিবীটাই আমার। ও যখন কথা বলে তখন মনে হয় যে ওর এই কথা সারা জীবন শুনলেও একটুও বিরক্ত হব না। ওর মুখে হাসি দেখলে মনে হয় পুরো পৃথিবীটাই যেন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে। আর ওর চোখে পানি দেখলে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। তুই আমার কাছে লুকাবি? সত্যি চাপা রাখতে হয় না। ভয়ে রাজিতাকে আমি হারাতে পারবো না। শুভাকে হারিয়েছে,
এখন রাজিতাকে হারালে আমি বেঁচে থাকতে পারবো না। সুভার মৃত্যুর পর আল্লাহ হয়তো আমাকে রাজিতার জন্য বাঁচিয়ে রেখেছিল। সুভাকে হারিয়ে আমি পাগলের মতো হয়ে গেছিলাম। তুই তো দেখেছিস সব। সব দেখেছি বলেই তো বলেছি, রাজিতাকে সব সত্যিটা বলে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আরে আমি কি কম চেষ্টা করেছে? কিন্তু রাজিতাকে হারানোর ভয় আমাকে করে করে খায়। ওকে সবসময় চোখে চোখ রাখে। মনে হয়েছে চোখের আড়াল হলেই বুঝি সুভার মতো রাজিতা আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। আর সুভার কথা শুনলেও ও হয়তো কাছের মতো টুকরো টুকরো হয়ে যাবে। আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না। কিন্তু তুই ওর থেকে সত্যিটা লুকিয়ে আরও বড় ভুল করেছিস। যেদিন ও পুরো সত্যিটা জানতে পারবে সেদিন ও সত্যি জানার থেকেও বেশি কষ্ট পাবে। কোনটাই জানিস? কোনটাই কষ্ট পাবে? তুই কাউকে ভালোবাসতিস সেটাই না কষ্ট পাবে, তার থেকেও বেশি কষ্ট পাবে এইটা ভেবে যে তুই ওর থেকে এতগুলো সত্যি গোপন রেখেছিস। তুই আর আমি ছাড়া এই সত্যগুলো আর কেউ জানে না, বিলিভ মি। কিন্তু তাই বলে তুই ওর কাছে গোপন রাখবে? কথাগুলো শুনেই আনান 5 বছর আগের সময়টাই চলে গেল। নিশাদের এক কাজিনের বিয়েতে শুভাকে প্রথম দেখে আনান। তখন সবে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে। শুভাকে দেখেই আনান যেন নিজেকে আর ধরে রাখতে পারে না। সিঙ্গেল লাইফের অবসান ঘটাতে অনেক বেগ পেতে হয়েছিল আনানকে, কারণ শুভা অন্যান্য সাধারণ মেয়ের মতন ছিল না। প্রেম ভালোবাসা এইসব নিয়ে ওর মোটেও ইন্টারেস্ট ছিল না, আর অনেক লাজুক প্রকৃতিরও ছিল। কারো সাথে তেমন কথা বলতো না। কিন্তু আনানের ভালোবাসার কাছে হেরে গিয়ে শুভাও আনানকে ভালোবেসে ফেলে। কিন্তু সেটা অন্য কাউকে জানাতে নারাজ ছিল শুভা। ও প্রেম করে শুনলে সবাই কী ভাববে, এটা ভেবে গোপন রেখেছিল ওদের রিলেশনশিপ। চোরের মতন লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো আনানকে শুভার সাথে। তারপরে ওদের সম্পর্কটা ভালোই যাচ্ছিল। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। শুভার সাথে লুকিয়ে দেখা করাটা যেন আনানের নেশায় পরিণত হয়ে গেল। আনানের ক্যাম্পাস থেকে শুভার ক্যাম্পাস বেশি একটা দূরে ছিল না, তার জন্য প্রায় প্রতিদিন ওরা দেখা করত। শুভা সব সময় একটাই স্বপ্ন দেখত, আর সেটা হচ্ছে ওদের ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করা। আনানের আবার টিচিং প্রফেশন অতটা পছন্দ ছিল না। নিশাদ, আনান আর শুভা ছাড়াও ওদের সম্পর্কটা আরও একজন জেনে যায়, আর সে ছিল শুভার একটা ফ্রেন্ড ফাহিম। ফাহিম ছিল অনেকটা দুষ্টু প্রকৃতির। শুভার রিলেশন আছে শুনে ও শুভাকে নিয়ে অনেক মজা করতে শুরু করে। ওর মতো চুপচাপ একটা মেয়েরও বয়ফ্রেন্ড আছে এসব বলে হাসাহাসি করে। ফাহিম এটাও জানায় যে ও সবাইকে জানিয়ে দেবে যে শুভা ইন আ রিলেশনশিপ। আর তারপর থেকে ফাহিম শুভাকে প্রচুর বিরক্ত করতো, যেখানে সেখানে ফলো করতো, বিভিন্ন কথা শোনাতো। ওর আর আনানের ছবি তুলে সেগুলো দিয়ে শুভাকে ভয় দেখাতো। যদিও ওদের তেমন কোনো ছবি ছিল না যা লোকে দেখলে খারাপ ভাববে, তবুও শুভা প্রচুর ভয় পেত ফাহিমকে। শুভা চাইতো না যে ওর ফ্রেন্ডরা কেউ ওর রিলেশন সম্পর্কে জানুক। খুব লাজুক টাইপের ছিল। আনান ওকে অনেক বোঝায় যে সবাই তো রিলেশন করে, সবাই জানে, ওদেরটা জানলেও কিছুই হবে না। কিন্তু শুভা তবুও মানতে চায় না। একটা তুচ্ছ বিষয় নিয়ে শুভা যে এত সিরিয়াস হবে তা আনান কল্পনাও করতে পারেনি। তার উপর ফাহিমের বিরক্ত করা দিন দিন বাড়তেই থাকে। শুভার মৃত্যুর দিন আনানকে ফোন করে জানায় যে ফাহিম ওকে ছাদে ডেকেছে, কি যেন বলবে। আনান ওকে মানা করে ফাহিমের সাথে দেখা করতে, ছেলেটাকেও সুবিধার মনে হয় না। কিন্তু শুভা বলে যে কিছুই হবে না, শুভা ফাহিমকে বুঝিয়ে বললেই শুনবে। কিন্তু সেই দিনের পর আনান আর শুভার মিষ্টি কণ্ঠটা শুনতে পায়নি, ওর মিষ্টি মুখটা দেখতে পায়নি। শুভার থেতলে যাওয়া মুখটি আনানের স্মৃতির পাতায় সারা জীবনের জন্য সেটে যায়। ফাহিমকে নিয়ে আনানের সন্দেহ ছিল, তাই ফাহিমের নাম্বার জোগাড় করে পরিচয় গোপন রেখে আনান এটা বলে ধমকি দেয় যে শুভাকে যে ওই মেরেছে তা আনান জানে, ওকে 1 লক্ষ টাকা দিলে প্রমাণগুলো ফাহিমকে দিয়ে দেবে। আনানের ফোন পেয়ে ফাহিম ভয় পেয়ে যায়। ফাহিম এটাও জানায় যে ও ইচ্ছে করে শুভাকে ছাদ থেকে ফেলে দেয়নি। কথা বলার এক পর্যায়ে ফাহিম শুভার সাথে মজা করে যে ওকে ছাদ থেকে ফেলে দেবে, কিন্তু শুভা সেটাকে সিরিয়াসলি নিয়ে ভয় পেতে থাকে। ওদের ছাদে কনস্ট্রাকশনের কাজ চলছিল, আর শুভা সেদিকে দাঁড়িয়েছিল, সেদিকে কোনো রেলিং ছিল না। আর ভয় পেয়ে শুভা পেছনে যেতে যেতে এতটাই পেছনে চলে যায় যে সেখান থেকে ফেরার আর কোনো উপায়ই ছিল না তার। শুভা পড়ে যেতেই ফাহিম তাড়াতাড়ি ছাদ থেকে সরে পড়ে আর ভিড়ের মাঝে মিশে যায়, তাই ছাদে গিয়ে কেউ ওকে খুঁজে পায় না। ফাহিমের কথাগুলো শুনেও আনান বিশ্বাস করতে পারে না। শেষমেশ ফাহিম জানায় যে আনানের সাথে দেখা করবেও। আনানও রাজি হয়ে যায়।
তবে ও জানে যে শুভার যেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে সেখানেই দেখা করবে। ফাহিম নিজেই সিকিউরিটি গার্ডের থেকে চাবি নিয়ে আনানকে নিয়ে ছাদে চলে যায়। আনান মাস্ক পরে থাকায় ফাহিম প্রথমে ওকে চিনতে পারে না, কিন্তু একটু পরেই আনানকে চিনতে পারার পর ফাহিম আর আনানের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। শুভার মৃত্যুর জন্য আনান ফাহিমকে দোষারোপ করতে থাকে, আর ফাহিম সেটাকে একটা দুর্ঘটনা বলে চেঁচাতে থাকে। দুজনের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি পর্যায়ে চলে যায়। আনান ফাহিমকে ভয় দেখায় যে সবাইকে জানিয়ে দেবে সেদিন শুভার সাথে ছাদে ফাহিমও ছিল। ফাহিম রেগে গিয়ে বলতে থাকে যে শুভা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আনানকে ও নিজ হাতেই মেরে ফেলবে, কেউ জানতেও পারবে না। সবাইকে এটা জানিয়ে দিলেই হবে যে শুভার আত্মহত্যা সহ্য করতে না পেরে শুভার বয়ফ্রেন্ডও সেইমভাবে আত্মহত্যা করেছে বলেই হাসতে থাকে ফাহিম। আনান নিজেকে বাঁচাতে গেলে ফাহিম নিজেই নিচে পড়ে যায়। ফাহিমকে নিচে পড়ে যেতে দেখে আনান ভীষণ ভয় পেয়ে যায়। সিকিউরিটি গার্ড ফাহিমের সাথে ওকে আসতে দেখেছে, ফাহিমের ফোনেও কল করেছিল। এগুলো ভাবতে ভাবতে ফাহিমের ফোনটা আনানের চোখে পড়ে। ফাহিমের ফোনটা হাতে নিয়েই আনান পালাতে থাকে। সিকিউরিটি গার্ড শব্দ শুনেই তার উৎপত্তি খুঁজতে থাকে, আর সেই সুযোগে আনান ওখান থেকে পালিয়ে আসে। সিকিউরিটি গার্ড হয়তো নিজেকে বাঁচাতে গিয়ে আনানের কথা গোপন রাখে, কারণ অত রাতে তিনি কাউকে ছাদে কেন যেতে দিয়েছিলেন এই প্রশ্নটার উত্তর ওনার জানা ছিল না। তারপর কারো ডেথ হয়ে গেছে, কেস যদি উল্টো ওনার দিকেই আসে, আর নিউজে ফাহিম বলা কথাগুলোই প্রকাশ হতে থাকে। ফাহিমের মৃত্যুতে আনান এটা ভেবে প্রশান্তি পায় যে শুভার মৃত্যু যার জন্য হয়েছে সে আর এই পৃথিবীতে নেই। আনান যেন প্রাণ খুলে হাসতে ভুলে যায়, প্রাণ খুলে কথা বলতে ভুলে যায়, সব সময় কেমন একটা চুপচাপ থাকে। ওর মা বাবা একমাত্র ছেলের ওই রূপ সহ্য করতে পারে না। তখন নিশাদ ওনাদের সবটা জানায়, সবটা জেনে ওনারাও ভীষণ কষ্ট পায়। আনান মাস্টার্স কমপ্লিট করেই শুভাদের ভার্সিটি মানে রাজিতাদের ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করার জন্য মরিয়া হয়ে ওঠে, নিজের জন্য নয়, শুভার স্বপ্ন পূরণ করতে। পুরো 2 বছর কঠিন চেষ্টার পর আনান সফল হয়। এর মধ্যে ওর বাবা মা বিয়ের জন্য চাপ দিতে থাকে। আনান রাজি হয় না। অবশেষে ওর বাবা ওর দাদুর শেষ ইচ্ছার কথা জানালে অনিচ্ছা সত্ত্বেও আনান রাজি হয়ে যায়। মেয়েকেও দেখতে যায় না। ওর বাবাকে জানিয়ে দেয় যে ওর দাদু যেহেতু ঠিক করে গেছেন যেমনি হোক ও বিয়ে করবে। ও বিয়েতে রাজি হয়েছে শুনে ওর বাবা মা ভীষণ খুশি হন। আনানের বিয়ে ঠিকঠাক হওয়ার 2 দিন আগে ওর ইন্টারভিউ ছিল, আর ইন্টারভিউ দিয়ে ফেরার পথে ওর চোখ পড়ে রাজিতাতে। ক্ষণিকের জন্য ওর মনে হতে থাকে যে ও শুভাকে দেখতে পাচ্ছে। অনেক বছর পর ওর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা মিথ্যে নয়, একদম মন থেকে আসা প্রকৃত হাসি। কিন্তু ওর মুখের হাসি নিমিষেই শেষ হয়ে যায়, কেননা ও অলরেডি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। রাজিতার খোঁজ নিয়ে যখন জানতে পারে যে ও যাকে বিয়ে করতে যাচ্ছে তারই চাচাতো বোন রাজিতা, আনান তখন রাজিতা আর ওর পুরো পরিবারের খোঁজ খবর নেয়, কে কে আছে, কে কেমন। কিন্তু নিয়নের সম্পর্কে বেশি কিছু জানতে পারে না, কারণ ও দেশের বাইরে। রাজিতাদের পুরো খোঁজ খবর নেওয়ার পরে বিয়ের দিন আনান একটা রিস্ক নেয় রাজিতাকে পাওয়ার, আর পা নষ্ট হওয়ার নাটকটা করে যেন নীলা ওকে বিয়ে করতে মানা করে দেয়। আর নীলা মানা করে দিলে রিমি কখনো রাজি হবে না, কারণ ও অলরেডি একজনকে ভালোবাসে। তাহলে লাস্ট অপশন থাকবে রাজিতা। আনানও বিয়ে না করে আসবে না, আর পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে রাজিতা না করতে পারবে না। কিন্তু আনানের প্ল্যানটা যে এইভাবে কাজ করে যাবে তাও ভাবতেও পারেনি। রাজিতাকে ও এত সহজে পেয়ে যাবে, তাও আবার সারা জীবনের জন্য নিজের করে। কি হলো? কিছু তো একটা বল। তুই না বলতে পারিস আমাকে বল, আমি ওকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস এখনো রাজিতাকে বুঝিয়ে বললে ও বুঝবে। নিশাদের কথায় অতীতের সাগর থেকে বর্তমানে ফিরে আসে আনান। আমি রাজিতাকে পুরোটা বলতে পারি, কিন্তু পুরোটা শুনে ও যে আমাকে ভুল বুঝবে না এর কি গ্যারান্টি? নিশাদ কিছুটা আমতা আমতা করে বলল, দেখ আনান, আমার চেয়ে রাজিতাকে তুই বেশি চিনিস। এই কয়েকদিন হলেও ওর সাথে সম্পর্কে তোর অনেকটা জেনে যাওয়ার কথা। তুই নিজেও ভেবে দেখ যে এই কথাগুলো ও যদি তোর মুখ থেকে শোনে তাহলে কতটা কষ্ট পাবে, আর অন্যের মুখ থেকে শুনে কতটা কষ্ট পাবে। একবার ভেবে দেখ, তাহলে উত্তরটা পেয়ে যাবে। তুই বুঝতে পারছিস না নিশাদ, মাত্র একটা শোকের মধ্যে দিয়ে গেছে, এখন আরেকটা শোক ও সামলাতে পারবে না। আচ্ছা, আমাকে কয়েকটা দিন সময় দে, ওর মন ভালো হোক, তখন বুঝিয়ে সুঝিয়ে বলবো। আঘাতের উপরে আঘাত দিলে সেটা বেশি ক্ষত নাও সৃষ্টি করতে পারে, কিন্তু মন ভালো হয়ে গেলে তুই এসব বলে ওর মন আবার খারাপ করতে যাচ্ছিস। আমার তো মনে হয় ও সুভার মৃত্যুর ব্যাপারটা সবটাই জেনে গেছে।
ওইটা তো তখন একটা চাঞ্চল্যকর নিউজ ছিল। ফাহিমের মৃত্যুর পর আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে। ঘটনাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট জানা কোনো ব্যাপারই না। প্লিজ তুই ওকে যত দ্রুত সম্ভব বলে দে। আচ্ছা, দেখা যাক। আর তোকে ধন্যবাদ হেল্প করার জন্য। রাজিতে নীলাকে জানাবে না, একটু ভরসা করতে পারিস। দেখ আনান, আজ আমি তোকে হেল্প করলাম ঠিক আছে, কিন্তু এই ঘটনার প্রভাব যদি আমার আর নীলার সম্পর্কের উপরে কোনো প্রভাব ফেলে, আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। তোর মতো আমি অন্তত মিথ্যা কোনো বুনিয়াদের উপর সম্পর্ক স্থাপন করতে চাই না। ওকে, আমি কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব রাজিতাকে সবটা সত্যি জানিয়ে দেব। আনান কথাগুলো বলতেই নিশাতে যাওয়ার জন্য দরজা খুলল, কিন্তু দরজা খুলতেই নিশাত পুরো পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে পড়ল। ওর হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশাতকে হঠাৎ ওভাবে দাঁড়িয়ে পড়তে দেখে আনান বলল, কে রে, তুই এইভাবে দাঁড়িয়ে পড়ে কেন? যাবি না?